আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা বিএনপি এবং তুরস্ক মুখোমুখি তারেক রহমানের দেশে ফিরতে বাধা। তো বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হবার পর সবাই যখন বলাবলি করছিলেন যে তারেক রহমান দেশে আসছেন কিনা? তো ঠিক তার কয়েকদিন পর আমরা দেখলাম যে ২৯ নভেম্বর জনাব তারেক রহমান তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানাচ্ছেন যে তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ তিনি ইচ্ছা করলে দেশে ফিরতে পারবেন না এবং এখানে আরও অনেক কিছু যদি কিন্তু রয়েছে। তো এরকম একটা তার ফেসবুক স্ট্যাটাসের পর আমরা দেখতে পেলাম যে বাজারে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এটা বের হয়ে পড়ল এবং বাজারে ছড়াতে থাকলো বিভিন্ন গুজব, ষড়যন্ত্র তত্ত্ব, প্রোপাগান্ডা নানান কিছু। তো তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো এসেছে সেগুলো এরকম যে প্রথমত একদল লোক ভাবতে থাকলেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছেন না বাংলাদেশে, অথবা সেনাবাহিনীর একটা অংশ। তো আরেক দল আবার আরেকটা তথ্য হাজির করলো যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আসতে দিতে চায় না তারেক রহমান সাহেবকে, বা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ। আরেক দল তারা জানাচ্ছিল বা বলাবলি করছিল যে নিরাপত্তাজনিত একটা উদ্বেগ রয়েছে, এই নিরাপত্তার সমস্যা দূর না হলে তিনি দেশে আসবেন না, নিরাপত্তার একটা সংকট রয়েছে। তো আরেক গ্রুপ বা আরেক দল কেউ এরকম ভাবেন বা বলতে থাকেন যে যুক্তরাষ্ট্র তারেক রহমানকে পছন্দ করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সুতরাং যুক্তরাষ্ট্রের চাপে তারেক রহমান লন্ডন থেকে আসতে পারছেন না। আরেকটা দল তারা আরও একটা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে যে ভারত কিছুতেই চাচ্ছে না যে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কারণ ভারতের আকাঙ্ক্ষা হলো যে তারেক রহমানকে মাইনাস করে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন আহমেদ অথবা আমির খসরু মাহমুদ চৌধুরী এদের কাউকে প্রধানমন্ত্রী করা, এবং যদি তারেক রহমান ভারতের এই ইচ্ছা বাইরে যে বা ভারতকে নাখোশ করে যদি বাংলাদেশে ফেরেন, তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থার তারেক রহমানের একটা সর্বনাশ করে দেবে বা তার ভীষণ ক্ষতি করবে। তো এরকম একটা বিষয় বাজারে ষড়যন্ত্র তত্ত্ব চালু রয়েছে। আরও একটা দল বা কেউ এটা ভাবছেন যে তারেক রহমান মূলত একটা সহানুভূতি অর্জনের জন্য বা ইমোশনাল ব্ল্যাকমেইল যাকে বলে সেটা করার জন্য তিনি আসলে এই ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তার একক সিদ্ধান্ত গ্রহণে এটা হবে না, এটা তার নিয়ন্ত্রণে নাই, তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তো এটা তারা অনেকে মনে করছেন যে তিনি একটা সহানুভূতি অর্জন করার চেষ্টা করছেন জনগণের, যাতে জনগণ বা বিএনপির নেতাকর্মী সমর্থকরা ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা রাজপথে নেমে পড়ে। তো আরেকটা দল আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছে যে তারা বলছে যে স্বয়ং খালেদা জিয়াই চাচ্ছেন না যে তারেক রহমান বাংলাদেশে এই অবস্থায় তিনি ফিরে আসুক পরিস্থিতির উন্নতি না হলে, কারণ বেগম খালেদা জিয়া তার একজন ছোট পুত্র সন্তানকে হারিয়েছেন কয়েক বছর আগে। এই মুহূর্তে যদি আবার তারেক রহমানের আরেকটা ক্ষতি হয়ে যায় তাহলে তিনি ভীষণ একা হয়ে যাবেন। তো এরকম একটা ভাবনা থেকে নাকি খালেদা জিয়া নিজেই নিষেধ করেছেন তারেক রহমানকে দেশে না ফেরার জন্য। তো এরকম একটা ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। আরেকটা দল তারা মনে করছেন যে এই নির্বাচনের বিজয়ের ব্যাপারে নিশ্চয়তা না পেলে তারেক রহমান ফিরবেন না দেশে, যাতে বাংলাদেশের একটা প্রশাসন বা সরকারের তরফ থেকে একটা নিশ্চয়তা দেওয়া হয় বা তাদের মধ্যে যদি একটা ডিল সম্পন্ন হয় তবেই তিনি দেশে ফিরবেন। এ ধরনের একটা গুজব বাজারে রয়েছে। আর আরও কেউ এরকম একটা গুজব ছড়াচ্ছেন বা বাজারে রয়েছে বা তারা ভাবছেন যে তারেক রহমান সেখানে লন্ডনে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৭ বছর যাবৎ তিনি যেভাবে বাংলাদেশের এই বিএনপি দলটাকে পরিচালনা করেছেন ভিডিও লিঙ্কের মাধ্যমে, ঠিক সেভাবেই নির্বাচনের এই বৈতরণীটাও সেভাবে পার হবেন এবং দল যখন বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে বা নির্বাচনে বিজয়ী হবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এটা একটা রয়েছে ষড়যন্ত্র তত্ত্ব বা গুজব তত্ত্ব রয়েছে। আর কেউ বলছেন যে দেশের প্রয়োজনে তারেক রহমান যে কোনো মুহূর্তে হঠাৎ করেই বাংলাদেশে ফিরে আসবেন বা বাংলাদেশে আসবেন। তো এই ষড়যন্ত্র তত্ত্বগুলো এভাবে রয়েছে। তো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে এর প্রতিবাদে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে বা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তিনি বলেছেন যে কোনোই বাধা নাই তারেক রহমানের দেশে আসবার ক্ষেত্রে এবং অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো বাধা নাই। ওইদিকে ল অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে কোনো প্রকার আইনি বাধা নাই, তারেক রহমান যে কোনো সময় চাইলে দেশে ফিরতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলছেন যে ২৪ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস ইস্যু করে তারেক রহমানকে দেশে ফেরার ব্যবস্থা করে দেওয়া হবে।
তো এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এদিকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তারা দাবি করছেন যে ব্রিটেনে বা লন্ডনে বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেখানকার একজন কর্মকর্তা লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়ে এই ট্রাভেল পাস প্রদানের একটা ফর্ম তাকে দিয়েছেন পূরণ করবার জন্য। তবে তারেক রহমান তাৎক্ষণিক সে ফর্মটা পূরণ করেননি। তিনি এটা রেখে দিয়েছেন, পরে পূরণ করবেন এবং তাকে জানাবেন, এরকম একটা খবর বেরিয়েছে বা একটা ষড়যন্ত্র তত্ত্বও বলতে পারেন। এই ধরনের একটা ঘটনা নাকি ঘটেছে। তো এখন যে কথাটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে এত আশ্বাস দিচ্ছে, এই আশ্বাস দানের পরেও তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে এই মানুষের গুজব, কৌতূহল এগুলো কোনোটাই থামছে না, বরং দিনকে দিন বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে ওই পোস্টের পর তারেক রহমান নিজেই এই বিষয়ে নীরব রয়েছেন, দেশে ফিরবার বিষয়ে, এবং একটা রহস্যের সৃষ্টি হয়েছে এবং তার প্রকৃত মনোভাব আসলে কি সেটা কেউ বুঝতে পারছেন না। এটা একটা অন্যতম একটা কারণ যে এই কৌতূহলটা বা গুজব বিস্তার করার একটা মূল কারণ এটাই। তো এই থেকে বিএনপির দলের যারা নেতারা আছেন তারা একটা কৌশল নিয়েছেন। তারা এই তারেক রহমানের দেশে না ফেরার একটা যৌক্তিকতা যেন তৈরি হয়, একটা জাস্টিফিকেশন দেওয়া যায় বা একটা অজুহাত প্রিটেক্স দাঁড় করানো যায় যে কেন তিনি দেশে আসছেন না। সেজন্য তারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর তীব্র প্রতিবাদ করছেন না, গুজবগুলোরও প্রতিবাদ করছেন না বা এটার কোনো কাউন্টার মেজার তারা নিতে পারছেন না। বরং তারা এগুলোকে অ্যাডভান্টেজ মনে করছেন। তারা ভাবছেন যে এতে জনরোষ বৃদ্ধি পাবে, তারেক রহমানের প্রতি সহানুভূতি বৃদ্ধি পেতে থাকবে এবং সবাই তখন একটা চাপে থাকবে এবং এর ফলে তারা একটা অনুকূল পরিস্থিতি, বিএনপির জন্য আরও অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এই কারণে এই শীর্ষ নেতারা তারা কেউ এইসব গুজবের কাউন্টার কোনো মেজার বা অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন না। তো ধীরে ধীরে দেখা গেল যে এই গুজবটা শেষ পর্যন্ত একটা প্রোপাগান্ডায় পরিণত হলো। তো সেই প্রোপাগান্ডাটা কি বিএনপির একদল সমর্থক অথবা একদল গ্রুপ, অচেনা গ্রুপ অথবা শীর্ষ নেতাদের কারো ইন্ধনে, যেভাবেই হোক এই গুজবগুলো পরবর্তীতে প্রোপাগান্ডায় পরিণত হয়। তো সেখানে দেখা যায় যে যত ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যেগুলো আছে আমি একে একে বললাম, তার মধ্যে তারা এই অদৃশ্য শক্তিটা একটা গুজবকে বা একটা ঘটনাটাকে পিক আপ করে। সেটা হচ্ছে তারা প্রচার করতে থাকে যে ভারত কোনোভাবেই চাচ্ছে না যে তারেক রহমান দেশে আসুক। এটাই এক নম্বর কারণ, ভারত এটা চায় না। ভারতের এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা বা ভয় ভীতির একটা বিষয় রয়েছে। তো এই প্রোপাগান্ডার মাধ্যমে মূলত তারেক রহমানের একটা ভারত বিরোধী ভাবমূর্তি উন্নত হবে বা তার একটা বিরাট একটা ভূমিকা, যে বিএনপির গায়ে এতদিন যে একটা ভারতপন্থী লেভেল লেগে গিয়েছে সেটা দূর করা যাবে। কিন্তু এটা কিছুদিন চালানোর পর এটা দেখা গেল যে এটা ইন্ডিয়ার সঙ্গে আবার সম্পর্কের একটা নেতিবাচক দিক তৈরি হবে। ইন্ডিয়া এটাতে একটা চরম নাখোশ হতে পারে। তো তখন সেই চিন্তা থেকে আরেকটা তত্ত্ব হাজির করা হলো, যেটাকে তুরস্ক তত্ত্ব বলা হচ্ছে। তো এটা এই ইন্ডিয়ার উপরে যে একটা নাখোশ একটা মনোভাব তৈরি হয়েছে সেটাকে শিফট করে এটা যদি একটু তুরস্কের প্রতি দেওয়া যায় বা তুরস্ক তত্ত্ব হাজির করা হলো। তো সেই তুরস্ক তত্ত্বে বলা হচ্ছে যে তুর্কি গোয়েন্দা সংস্থা, তারাও বিশ্ববিখ্যাত একটা গোয়েন্দা সংস্থা MIT, এরা নাকি তারেক রহমানের সর্বনাশ করবে যদি তারেক রহমান দেশে ফেরে বা তার একটা বড় ধরনের ক্ষতি করে দেবে। তো এই তুর্কি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে বেশ কিছু গুজব ছড়ানো হয় যে কোথায় কোথায় নানা তুর্কি গোয়েন্দারা তৎপরতা চালাচ্ছে। তো এই থেকে এই ভারতের প্রতি যে একটা নেগেটিভ দিক ছিল সেটাকে শিফট করে তুরস্কের দিকে ঠেলে দেওয়া হলো। তো এখন তুরস্কের সাথে এই তুরস্ককে কেন টার্গেট করা হলো, এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। তো এখন দুটো দিক আছে কেন তুরস্ককে টার্গেট করা হয়েছে এই গুজবের মাধ্যমে। প্রথমত হচ্ছে যে ভারত তুরস্ক একটা সবচেয়ে, অন্য কোনো পাকিস্তান ছাড়া অন্য কোনো মুসলিম দেশের সাথে যদি ভারতের তীব্র বৈরিতা থাকে সেটা হচ্ছে তুরস্কের সাথে। এর কতগুলো লক্ষণ আমরা দেখতে পেয়েছিলাম যে মে মাসে যখন ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হলো তখন প্রেসিডেন্ট এরদোগান হুঁশিয়ারি দিয়েছিলেন এবং একটা সামরিক C-130 সামরিক পরিবহন বিমান পাঠিয়েছিলেন, তুর্কি জাহাজ রওনা দিয়েছিল। মানে তুরস্ক সবসময় পাকিস্তানকে প্রোটেক্ট করার জন্য একটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল। এতে ভারতের সাথে তুরস্কের একটা চরম বৈরিতা তৈরি হয়। এরপর আমরা দেখলাম যে এই নভেম্বরে যখন ভারতে একটা নয়াদিল্লিতে একটা গাড়ি বোমা বিস্ফোরণে কয়েকজন লোক নিহত হলো, তখন কিছু অনলাইন পত্রিকা
ভারতীয় অনলাইন পত্রিকা এর জন্য তুরস্ককে দায়ী করেছিল এবং বলছিল যে তুরস্ক সন্ত্রাসবাদের মদদ দেওয়া যায় এবং এদের সাথে তুরস্কের কানেকশন রয়েছে। তো এতে তুরস্ক বেশ প্রতিবাদ করে। তো সেটা একটা সাইন যে ভারত তুর্কি সম্পর্ক শীতল অবস্থায় রয়েছে। এবং আরও একটা খবর সম্প্রতি আসলো, যেখানে দেখা গেল যে ভারতের কয়েক ডজন অ্যাপাচি হেলিকপ্টার যেগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করেছিল, সেগুলো পরিবহনের পথে অর্থাৎ একটা কার্গো বিমানে করে যখন এগুলোকে আনা হচ্ছিল, তখন তুরস্কের আকাশসীমা যেন ব্যবহৃত না হয়, তুরস্ক বাধা দেয়, যার ফলে এই আর ভারতে সেগুলো পৌঁছাতে পারে না, যুক্তরাষ্ট্রে ফেরত যায়। তো সুতরাং ভারত তুরস্ক একটা চরম শীতল সম্পর্ক রয়েছে, তো সেটাকে এখানে পুঁজি করা হয়েছে। তুরস্ক তত্ত্ব এখানে হাজির করলে ভারত খুশি হবে এই অর্থে। আর আরও একটা বিষয় হচ্ছে যে তুরস্কের সঙ্গে জামাতে ইসলামের একটা সম্পর্ক রয়েছে। সেটার প্রথম দেখা গিয়েছিল 2013 সালে, যখন এই ট্রাইব্যুনালে জামাত নেতাদের যখন বিচারের কাজটা শুরু হয়, তো তখন তুরস্ক একেবারে সরাসরি হস্তক্ষেপ করেছিল, প্রতিবাদ জানিয়েছিল। পরবর্তীকালেও মনে করা হয় যে জামাতে ইসলামের অনেক নেতাকর্মী তুরস্ক গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে থেকে পুনরায় তারা বর্তমানে বিদেশে ফেরত এসেছেন। তাহলে এই তুরস্ক তত্ত্ব হাজির করলে এবং এর সঙ্গে জামাতে ইসলামের একটা সম্পর্ক রয়েছে এবং জামাতে ইসলামের প্রতি যে বিএনপির একটা বৈরী আচরণ, এই দেখা যাচ্ছে তাদেরকে যে প্রতিপক্ষ ভাবছে, তো তাহলে এতে তুরস্কের সঙ্গে সঙ্গে জামাত বিরোধী একটা প্রোপাগান্ডা তারা চালাতে পারবে। তো এই উদ্দেশ্য থেকেই দুটো মূল উদ্দেশ্য থেকে তুরস্ককে এখানে হাজির করা হয়েছে। তো এখন সবশেষ কথা হলো যে একটা বড় প্রশ্ন দাঁড়ায় যে এই গুজব প্রোপাগান্ডার শেষ পরিণতিটা কী হবে। তো এই গুজব প্রোপাগান্ডা ছড়ালে যেটা হয়, এটা একসময় বুমেরাং হয়ে নিজেদের দিকে ফেরত আসে। তো বিএনপির নেতাকর্মী সমর্থকরা এখন একটা হতাশ মন নিয়ে তারা আছেন, সেই অবস্থায় আছেন, বিমর্ষ অবস্থায় আছেন। তো এই হতাশ মনের মধ্যেই গুজব খুব দ্রুত এবং সহজে বাসা বাঁধে এবং এই গুজবকে পুঁজি করে অনেক কিছু করা যায়। তো এখন বাস্তবে এই বিএনপি দলটা 2015 সাল থেকেই এই ধরনের নানা ধরনের গুজব, প্রোপাগান্ডা, ষড়যন্ত্র তত্ত্ব এগুলোর মধ্যেই গত 10 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে, যার লক্ষণ প্রথম দেখা গিয়েছিল সেই 2015 সালে, 14 সালের শেষের দিকে, 15 সালের শুরুর দিকে, যে তাদের মধ্যে থেকে একটা ভাবনা গড়ে উঠেছিল যে কংগ্রেসের পরিবর্তে যদি ভারতের বিজেপি, নরেন্দ্র মোদীর পার্টি ক্ষমতায় আসে তাহলে বিএনপির জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে কংগ্রেসের সাথে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক রয়েছে। তো এটা একেবারে একটা অনুমান নির্ভর এবং তার পরবর্তী ফল, বিজেপি যখন ক্ষমতায় আসলো তখন বিএনপি আরও কোণঠাসা হয়েছিল এবং শেখ হাসিনা আরও মজবুত হয়েছিল। তো এটা একটা ভুল ছিল। এছাড়া 2016 সালের নির্বাচনে বিএনপির দুজন প্রতিনিধি গিয়েছিল নিউ ইয়র্কে হিলারি ক্লিন্টনের সমর্থনে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তো সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেন, হিলারি ক্লিন্টন হারেন। এছাড়া আমরা দেখতে পেলাম যে এই 2022-23 সাল থেকে একদম বিএনপি জো বাইডেনের একেবারে পা ধরার মতো অবস্থা করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল এবং সেটারও ফলাফল পরবর্তীতে ভালো হয়নি। তো আসলে বিএনপির যে মূল সমস্যাটা হচ্ছে, তারা এই নিজেদের কাজটা নিজেরা করতে চায়নি, সবসময় ভাবে যে তাদের কাজটা অন্য কেউ করে দিবে। তো এখন যে কথাটা দাঁড়ায় সেটা হলো যে এই তুরস্ককে যে এভাবে একটা তুরস্ক তত্ত্ব হাজির করে তুরস্ককে জড়ানো হচ্ছে, প্রতিক্রিয়া কী হতে পারে? এর প্রতিক্রিয়া যেটা হতে পারে যে বাংলাদেশ তুরস্ক একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং একটা শীতল সম্পর্ক তৈরি হতে পারে। এখানে মনে রাখা দরকার যে বাংলাদেশের জনগণ তারা কিন্তু মনে করেন যে এই ভারতীয় আধিপত্যবাদ যদি মোকাবেলা করতে হয় তাহলে এই তুরস্কের সাহায্য লাগবে। তুরস্কের সঙ্গে অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক একটা সুদৃঢ় সম্পর্ক গড়তে হবে, যেরকম তুরস্ক এবং পাকিস্তান একটা সম্পর্ক রয়েছে। তো এটা জনমনের একটা বিরাট আকাঙ্ক্ষা। এই অবস্থায় এই তুরস্ক তত্ত্ব হাজির করে বিএনপি যদি তার সম্পর্কটা খারাপ করে তাহলে বিএনপি এই বাংলাদেশের মানুষের মন থেকে জনবিচ্ছিন্ন হতে থাকবে এবং খুব একটা নেগেটিভ ধারণা নেবে বিএনপি সম্পর্কে। এছাড়া যেহেতু তুরস্কের একটা আন্তর্জাতিক প্রভাবও রয়েছে, তাহলে বিএনপির যেটা লস হবে এই ধরনের প্রোপাগান্ডায়, সেটি হলো যে দেশীয়ভাবেও তারা জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়বে, আন্তর্জাতিকভাবেও পিছিয়ে পড়বে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।